আসসালামু আলাইকুম। আশা করি এই সকলে ভালো আছেন। আজকে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে এটি নিয়ে আসলে আমি অনেক দিন যাবতে বলবো ভাবতেছিলাম। বিষয়টি হচ্ছে বাংলাদেশের ফুটপাতের যে বিষয়টি, ফুটপাত দখলমুক্তকরণ এবং ফুটপাতকে পরিচ্ছন্নকরণ, মানুষের সুবিধা বৃদ্ধি করার জন্য এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরে কথা বলবো একটা ভাবতেছিলাম দীর্ঘ সময় থেকে। আর পাশাপাশি হচ্ছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় যে অনলাইন ভিত্তিক ক্লাস করার চেষ্টা চিন্তা করতেছে সরকার, আমি মনে করি অনলাইন ভিত্তিক পুরো দেশকে না করে যদি প্রয়োজন হয় শহরগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাসের সংখ্যা বাড়ান, কিন্তু গ্রাম অঞ্চলে আসলে অনলাইন ভিত্তিক ক্লাস করে ছেলেপেলেদের হাতে মোবাইল তুলে দেওয়া 7-8-এর এটা আমরা বিগত সময় দেখছি। একদম এটার কারণে ছেলেপেলেদের অবস্থা খুব বাজে হয়েছে এবং শিক্ষা ব্যবস্থার উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। সামাজিক অবক্ষয় প্রচুর পরিমাণে বেড়েছে। আপনি হয়তো বলবেন যে এখন মোবাইল দিচ্ছে তা না হলে কি বাবা মোবাইল দেয় না? হ্যাঁ, মোবাইল দেওয়া, তার মধ্যে পার্থক্য আছে। এখন আপনার অনলাইন ক্লাসের জন্য 6-7-8 সবাইকে মোবাইল দিতে হবে। এটা একটা মারাত্মক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। আমরা পরবর্তীতে দেখেছিলাম বিগত সময়ে যে সিদ্ধান্ত ছিল সেখান থেকে সরকার যদি উঠে আসে তাহলে অবশ্যই ভালো হবে, কারণ সরকারকে সব কিছু কেন্দ্রীয়ভাবে চিন্তা করলে হবে না, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি সামাজিক অবস্থান এগুলো চিন্তা করে সিদ্ধান্ত নিলে আশা করি ভালো হবে। দ্বিতীয় যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হকার মুক্তকরণ বা হকার উচ্ছেদকরণ। এই বিষয়টি যেটি চলতেছে, আসলে আমাদের সমস্যাটা হচ্ছে যে কোনো একটা সিদ্ধান্ত নিলে আমরা গড়পড়তা সমস্যা চিহ্নিত করি, গড়পড়তা সব কিছু হিসাব করি। যেমন এখন উচ্ছেদ করতেছে একদম সমানে সব জায়গায় ভাঙতেছে, কিন্তু মূলত সব জায়গায় কিন্তু ভাঙার প্রয়োজন নেই। আমাদেরকে বুঝতে হবে কোন কোন জায়গায় হকার থাকলে সমস্যা হয়, কতটুকু পর্যন্ত হকার থাকলে রাস্তার সমস্যা হয়, মানুষের সমস্যা। এখন অনেকে বলবে না আমার আবার ফুটপাত প্রীতি বেড়ে গেছে, না হকারদের জন্য না। আমার কথা হচ্ছে আমরা সবাই চাই যে ঢাকা শহর শৃঙ্খলিত হোক, ঢাকা শহরের মধ্যে ফুটপাত মুক্ত হোক, ফুটপাতে অবৈধ দখল মুক্ত হোক। কিন্তু ভাই তার পাশাপাশি বিপুল সংখ্যক হাজার হাজার মানুষ কিন্তু এই ব্যবসা করেই কিন্তু ফুটপাতে দোকানদারি করে কিন্তু তার পরিবার পরিজন চালিয়ে থাকেন। হয়তো আমাদের কাছে বিষয়টা লাগে না, তাদের কাছে লাগে। আবার এই ফুটপাতকে দখল বাণিজ্য করে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়, এটাও সত্য। সারা ঢাকা সিটিতে কয়েকশো কোটি টাকার বাণিজ্য হয় শুধু এই ফুটপাত এবং হকার থেকে। তো সেখান থেকে আমার ভাবনাটা হচ্ছে এমন যে কোটি কোটি টাকার এই বাণিজ্য বন্ধ করতে হবে, এবং এই কোটি টাকার যে বাণিজ্য হয়, কোটি টাকা না হোক অন্তত লাখ টাকা সরকারের ঘরে নেওয়ার একটা সুযোগ রয়েছে যদি সরকার সেই ধরনের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নেয়। শুধু ওই স্বল্পমেয়াদী ভাঙতে বলছে, একদম গড়ে সব দোকান ভেঙে দিতেছে, আবার দুদিন পরে লাগাচ্ছে, এরকমভাবে হকার মুক্ত করলে কোনো লাভ হবে না। আমাদেরকে, আমি মনে করি ঢাকা শহরে বা অন্যান্য শহরগুলোতে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রত্যেকটা ওয়ার্ড কেন্দ্রিক, ওয়ার্ড বেইজ চিন্তা করে প্রশাসনিক কর্মকর্তা অথবা স্থানীয় লোকাল পলিটিশিয়ান থাকুক, 7জন ব্যক্তি থাকুক, প্রশাসনের লোক থাকুক, 4-5 জন মিলে অথবা 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে তাদেরকে একটা সার্ভে করতে হবে। যে ধরেন ঢাকা শহরের যে যার এলাকা, যেমন ধরেন আমি হাতিরপুল এরিয়াতে, আমাদের নিউ মার্কেট এরিয়াতে থাকি, এই সম্পর্কে ধরেন এই এরিয়াতে যারা থাকে অথবা যারা এখানে সিভিল সোসাইটির মানুষ রয়েছে, প্রশাসনের লোক রয়েছে, দীর্ঘদিন ট্রাফিকিং এখানে করতেছে, ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করতেছে, তাদেরকে নিয়ে যে এখানে কোন কোন জায়গায় হকার বেশি থাকার কারণে সমস্যাটা হচ্ছে। নিউ মার্কেটে দেখবেন হকার সারা জীবনই ছিল, এখন 5 তারিখের পরে দেখা গেছে যে আগে যদি থাকতো 500 হকার, এখন হয়ে গেছে 1500 হকার। এখন 500 হকারও সমস্যা, কিন্তু 500 থেকে 200 হকার থাকলে কিন্তু নিউ মার্কেটে এটা তো সমস্যা হতো না। এখন দেখা গেছে 1 লাইনের জায়গায় 4 লাইন হকার হয়েছে। আমাদের কিন্তু 1 লাইন হকার থাকলে কোনো সমস্যা হয় না, ওই 4 লাইন নতুন করে যে 3 লাইন হয়েছে এগুলাকে কোনো কথা ছাড়াই ভেঙে দেওয়া হোক। এক ফুটপাতের একটা নির্দিষ্ট অংশে যদি কেউ ব্যবসা করে মানুষের আসলে কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় তখন যখন ফুটপাতের উপরে 2 লাইন থাকে, সামনে আরও 2 লাইন থাকে, তখন সমস্যাটা ঘটে। সমস্যাটা হয় যখন বিভিন্ন সার্কেলগুলোতে ট্রাফিক সিগন্যালগুলোর সামনে যখন মানুষ ভ্যান নিয়ে 10-15টা ভ্যান নিয়ে জামা বেচে, পেঁপে বেচে, পেয়ারা বেচে, সামথিং যে কোনো জিনিসও হতে পারে, চায়ের দোকান বসে, এই কারণে জ্যামটা হয়। এখন এই টার্নিংগুলোতে যাতে এই ধরনের হকাররা না থাকে এই ব্যবস্থা করতে হবে। টার্নিং থেকে কিন্তু আপনি 100 গজ দূরে 2-4টা দোকান থাকলে কোনো সমস্যা হয় না। তো এগুলোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে যদি সরকার পারে, যেমন ধরুন আমি যে এরিয়াতে থাকি, ধরেন এলিফেন্ট রোডের 2 পাশে কিছু জায়গা বিবেচনা করে 10 ফুট বা 15 ফুট যেখানে 5টা দোকান দেওয়া যাবে বা 3টা দোকান দেওয়া যাবে, একটা জোন করে দিবে সরকার, অথবা প্রয়োজনে ফুটপাতের সাথে আরেকটু অংশ একটু বৃদ্ধি করে বাড়িয়ে দিবে। এই নির্দিষ্ট অংশের মধ্যে 5টা দোকান করতে পারবে, আবার তার থেকে 50 গজ দূরে গিয়ে 5টা দোকানে যদি একটা সিস্টেম করে দেয় সরকারের থেকে। এবং এই দোকানগুলো হচ্ছে, আমার কমেন্ট বক্সে থাকবে নতুন নতুন কিছু আপনার ভাসমান দোকানে ছোট ছোট ঘরের মতো তৈরি করা হচ্ছে, যদি এরকম সিস্টেমে আনা যায়। এবং এই দোকানগুলোকে সরকার যদি 6 মাসের জন্য অথবা 1 বছরের জন্য যদি একটা ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করে, যেখানে হচ্ছে একটা ট্রেড লাইসেন্স 6 মাসের জন্য দিবে একজন দোকানিকে, অথবা 1 বছরের জন্য দিবে, এর বেশি না। আর
প্রতি মাসে সরকারকে তারা বেতন দিতে হবে, এটার জন্য ভাড়া দিতে হবে। ধরেন এখানে যারা ফুটপাতে দোকানদারি করে এক একজন কিন্তু পার ডে 200 থেকে 300 টাকা পর্যন্ত দেয়, তার মানে মাসে 9,000 10,000 টাকা। তো সরকার তো এত টাকা প্রয়োজন নেই, সরকার যদি তাদের থেকে মাসে 1,000 বা 2,000 টাকা নেয়, আর বাৎসরিক অথবা 6 মাসের জন্য যে ট্রেড লাইসেন্স রিনিউ করবে সেটার জন্য যদি 2,000 বা 5,000, আমরা যেমন ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য প্রতি বছর 5,000 বা 4,500 এমন টাকা দিয়ে থাকি, যদি এরকম একটা ব্যবস্থা করতে পারে তাহলে এটি সরকারেরও যেমন লাভবান হবে, এবং ফুটপাতটা যখন একটা নির্দিষ্ট সীমার মধ্যে চলে আসবে তখন জনগণেরও লাভ হবে, এবং যারা ফুটপাতে দোকানদারি করে জীবিকা নির্বাহ করে তারা করতে পারবে। এখন 3 লাইন 4 লাইন যারা হয়ে গেছে এরা কিন্তু আসলে হকার নেই, এরা এখন সুযোগ পাইছে, এখন হকারি করতেছে। এরা কিন্তু অন্যান্য কাজ করতো সিজনালি, তারা ওই সমস্ত কাজ চলে যাবে। কিন্তু ধরেন দীর্ঘ সময় ধরে 4 বছর 5 বছর 10 বছর থেকে যারা এই পুটে দোকানদারি করে জীবিকা নির্বাহ করতেছে, পরিবার চালাচ্ছে, আপনি তাদেরকে যদি উচ্ছেদ করেন, ভাই সারা দেশে এরকম লক্ষ লক্ষ মানুষ উচ্ছেদ করলে মানুষের কর্মসংস্থান নাই বাংলাদেশে। এই কর্মসংস্থানটা আপনি কোত্থেকে দিবে সরকার? এটা চাইলেও তো সম্ভব না। এটা একটা পদ্ধতিতে সরকার যেতে পারে। যেমন ধরেন আমাদের নিউ মার্কেট এরিয়াতে প্রচুর জায়গা, এখন সব জায়গাতে তো এই ধরেন নিউ মার্কেটে 1 ইঞ্চি জায়গা এখন খালি পাওয়া দুষ্কর, শুধু প্রচুর পুট। কিন্তু এগুলাকে যদি ধরেন অন্তত 5টা দোকান পরে যদি 50 গজ বা 20 গজ খালি রেখে আবার 5টা দোকান বসে, এবং অবশ্যই পুটের মধ্যে অর্ধেক জায়গায়, পুটের সামনেও না, পুট রাস্তার সামনে না, পুটের পাশে যদি কোনো মার্কেট থাকে, হয় মার্কেটের একটু সামনে অথবা পুটের একটা অংশে, 3 ভাগের 1 অংশে ওই দোকানগুলো, ছোটো ছোটো দোকানগুলো এভাবে করা যায়, যদি এভাবে সরকার করতে পারে এবং মেনটেনেন্স করতে পারে। এখন আপনি বলতে পারেন ট্রেড লাইসেন্স তো করলে আমি ট্রেড লাইসেন্স করে হয়তো আমি ভাড়া দিতে পারি। সরকার সিদ্ধান্ত নিতে পারে একটা ন্যাশনাল আইডির বিপরীতে একটাই ট্রেড লাইসেন্স হবে। এখন ধরেন ট্রেড লাইসেন্স আমি পাইছি, এখন আমি যদি সেটা বানা দিই, আমি যদি 1,000 টাকার জায়গায় যদি ট্রেড লাইসেন্সের মাসিক বানা 2,000 টাকা দেন, কেউ যদি 2,000 টাকা দিয়ে করতে চায়, এটা তো কিছু করার নেই, সরকার তো চাইলে এটাও বন্ধ করতে পারবে না। এখন ধরেন আমি নিলাম, আমি আমার কর্মচারীর কথা বলে আসলে একজনকে ভাড়া দিছি, এত কিছু তার তদারকি করা সম্ভব না। তবে একটা এনআইডির এগনিস্টে একটা ট্রেড লাইসেন্স সরকার যদি দেয় এবং নির্দিষ্ট এরিয়ার মধ্যে ওই একটা ট্রেড লাইসেন্সের এগনিস্টে আর কোনো দোকান নিতে পারবে না, তাহলে সেক্ষেত্রে এটি আমি মনে করি ফলপ্রসূ হবে। এটা একটা পদ্ধতি থাকতে পারে। অথবা অন্য আরেকটি পদ্ধতি করা যেতে পারে, যেটা হচ্ছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় করেছিল, যে এরিয়া যেদিন বন্ধ থাকে, যেমন মঙ্গলবার আমাদের এইদিকে বন্ধ থাকে, মঙ্গলবার আমি দেখতাম তখন ইস্টার্ন প্লাজার সামনে থেকে মোতালে প্লাজা পর্যন্ত এই পুরো রাস্তায় শুধু, ওই দিন তো যেহেতু এরিয়া বন্ধ, পুরো রাস্তায় শুধু হকাররা বিজনেস করে, আর কেউ না, শুধু হকাররা এসে বসে বিভিন্ন জায়গা থেকে। এটা তখন এরকম করতে পারে, একটা গাউসিয়ার সামনে দিতে পারে, একটা হচ্ছে আপনার এখানে ইস্টার্ন প্লাজার এখানে দিতে পারে, আর একটা আপনার নীলক্ষেতের এখানে দিতে পারে। তখন তো শুধু বন্ধ থাকবে, হয়তো অন্য রাস্তায় আবার চলাচলের জায়গার উপযোগী করে দিতে হবে। এইটা একটা সিস্টেম বিভিন্ন জায়গায় করতে পারে। এখন সরকারকে আরেকটা বিষয় নিতে পারে, সেটা হচ্ছে ধরেন মিরপুরের জ্যামজটের এক ধরনের সমস্যা, গুলশানে আরেক ধরনের সমস্যা, নিউ মার্কেটে এক ধরনের সমস্যা, পুরান ঢাকা আরেক ধরনের সমস্যা। সব জায়গায় সমস্যা কিন্তু একরকম না। এখন আমাদের সমস্যাটা হচ্ছে কি, যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে সব জায়গায় এক স্টাইলে কাজ করে। এখন সব জায়গায় এক স্টাইলে কাজ করলে তো হবে না। যেমন কালকে আমরা দেখলাম একটা মুরব্বী শুধুমাত্র সাইকেলে পাম দেয়, এটা প্রধানমন্ত্রী একটা দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী এরকম কতজনের দায়িত্ব নেবে? হয়তো সব কিছু তার নিউজে আসবে না। এরকম অনেক মানুষ আছে কোনো রকম করে খায় ছোট্ট একটা জায়গায়। এটা ধরেন রাস্তা দিয়ে চলতেছে, যেমন আমি বলি আমার বাটা সিগন্যাল থেকে আমার হাতির পুল আসতে যে ফুটপাথটা থাকে, এটা রাস্তাটা অনেক চড়া। এখানে রাস্তার মধ্যবর্তী জায়গায় যদি 5-10টা চায়ের দোকান অথবা সবজির দোকান থাকে, আমারই সমস্যা না। কিন্তু যখন পুরো রাস্তায় আমি দেখি পুরো রাস্তাটাই ভ্যান দিয়ে দখল করে রাখতেছে, এটা হলো সমস্যা। এবং এই যে যখন মোড়ে আসি, হাতির পুল মোড়ে কথার কথা, এই মোড়ে আসলে দেখা যায় কি 15-20টা শুধু ভ্যানের মধ্যে সবজি ডিম টিম সব থাকে, আর এইসব কারণে রিক্সার জ্যাম বাজে। কিন্তু এই ভ্যানগুলো যদি এই মোড়ে না থেকে, মোড় থেকে অন্তত 50-100 গজ দূরে থাকে, 2টা করে বা 3টা করে, তাহলে কিন্তু জ্যামটার এভাবে হয় না। এখন এগুলো হচ্ছে ধরেন হয়তো আমার সাধারণ চিন্তা থেকে বলতেছি, কিন্তু এটা হচ্ছে আমার চেয়ে আর অনেক জ্ঞানীগুণী মানুষ রয়েছে, তাদেরকে নিয়ে যদি সরকার যদি একটা সার্ভে করে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদাভাবে, ধরেন আপনি গুলশানের স্টাইলের সমস্যা কিন্তু এই পুরান ঢাকায় পাবেন না। এখন পুরান ঢাকার ফুটপাত নিয়ন্ত্রণ করতে হলে ওই জায়গার ব্যবসায়িক পরিবেশ পরিস্থিতি চিন্তা করে করতে হবে। নিউ মার্কেট ধানমন্ডি এরিয়াটা একভাবে চিন্তা করতে হবে। ঢাকা মেডিকেল সে ওইদিকে এক ধরনের চিন্তা, ওই দিন দেখলাম আমরা ঢাকা মেডিকেলের সামনে দিয়ে অনেক উচ্ছেদ করতেছে। আসলে ওইদিকে রাস্তাগুলো এত চড়া এবং ওইদিকে রিক্সা ছাড়া তেমন কোনো পরিবহন খুব কম ঢুকে, প্রাইভেট বাস তো ওখানে যায় না। ওখানকার আশেপাশের রাস্তাতে কিন্তু যদি পুটে মানুষ চা বা রুটি বা অন্যান্য জিনিস বিক্রি করে, আসলে কোনো সমস্যা হয়ই না, কারণ ওখানে রাস্তা এত চড়া এবং পুটে কিছু জায়গা থাকে। এরকম জায়গাগুলো চিহ্নিত করে, আপনার ইডেনের পাশে কিছু রাস্তা আছে ওখানে অনেক ফাঁকা থাকে, এইসব রাস্তা চিহ্নিত করে যদি এখানেও নির্দিষ্ট সংখ্যকভাবে ফুটে দোকানদারি করার ব্যবস্থা করে দেয় সরকার নির্দিষ্ট সংখ্যকভাবে, মিরপুরের দিকেও এরকম বিভিন্ন জায়গা থাকতে পারে, গুলশানে থাকতে পারে, ধানমন্ডিতে থাকতে পারে, বনানীতে থাকতে পারে, আপনার পুরান ঢাকায় থাকতে পারে। এগুলো হচ্ছে জোন বাই জোন
ভাগ করে যদি সরকার কাজ করে তাহলে বিষয়টা ভালো হবে। আর যদি গড়পত্তা এক স্টাইলে কাজ করে তাহলে হবে না। আমি আবার বলি, গড়পত্তা না করে নির্দিষ্ট এরিয়াগুলোতে সার্ভে করে ওই এরিয়ার জন্য কোন এরিয়ার জন্য কোনটা করলে বেটার হবে, যদি এভাবে সরকার উদ্যোগ নেয় তাহলে আমি আশা করি এই ফুটপাত মুক্ত করাও যেমন সম্ভব হবে, ফুটপাতে মানুষের চলাচল যেমন নির্বিঘ্ন হবে, জ্যামজটও যেমন কমবে, ঠিক তেমনি আবার যারা ফুটপাতে কাজ করে খায় তারাও চলতে পারবে একটা অংশ হলেও মিনিমাম। কিন্তু এখন যে অবস্থায় রয়েছে এটা কোনোভাবেই কাম্য না, কারণ এখন রাস্তার ফুটের উপরে থাকে 3 ধাপ, তার নিচে থাকে 3 ধাপ, এটা কোনোভাবেই কাম্য না। সেটা শহর থেকে গ্রাম পর্যন্ত আশা করি যদি সরকারি নীতি নির্দেশ পর্যায়ের চোখে যদি কারো পড়ে, যদি আপনার এই ধরনের ব্যবস্থা বা এর চেয়ে বেটার কোনো অপশান যদি এভাবে নিতে পারেন তাহলে ভালো হবে। তবে যদি লাইসেন্স করে দেন, ট্রেড লাইসেন্স করে দেন এবং এখান থেকে মাসিক এবং বাৎসরিকভাবে ট্রেড লাইসেন্স করার জন্য ব্যবস্থা করেন, তাহলে সরকারের ঘরে কিন্তু বিশাল একটি আয়ের ব্যবস্থা হবে। এটা আপনারা মাথায় রাখবেন, কারণ সারা বাংলাদেশে এই ফুড বাণিজ্য করে অন্তত ঢাকা শহরে কয়েকশো কোটি টাকা যাদের পকেটে যায়, এটা দিয়ে সরকারের কোনো লাভ আসে না। কিছু একসময় প্রশাসনের লোকেরা নিত, দলীয় লোকেরা নিত, এটা না করে ট্রেড লাইসেন্সের মাধ্যমে করে দেন। এবং দলীয় লোক যদি ট্রেড লাইসেন্স এনে কাউকে বানা দেয় সেটা তার বিষয়, সে আনতেই পারে। আরেকটা হচ্ছে পার্কিং, ঢাকা শহরে যত পার্কিং দিয়ে দিচ্ছেন, পার্কিং নির্দিষ্ট জায়গার জন্য দিচ্ছেন, কিন্তু পার্কিংয়ের বাইরে গাড়ি রাখলেও অনেক সময় এটা নিয়ে অনেক ঝগড়া হয়, তখন বলে যে চাঁদাবাজি করে। এখন পার্কিং কিন্তু যেই যে আনছে তার এটা অধিকার, এখন তার জন্য নির্দিষ্ট করে দিতে হবে পার্কিং এই এরিয়া থেকে এরিয়ার মধ্যে পার্কিং করতে হবে, এর বাইরেও পার্কিং করা যাবে না। এর বাইরে পার্কিং করলে তার থেকে টাকাও নেওয়া যাবে না, ওটা অবৈধ, ওটা আইনের ব্যবস্থা নিবে। আর পার্কিং এরিয়ার মধ্যে পার্কিং করে যে টাকাটা আসবে এটা ইজারাদারকে দিতে হবে। এই জিনিসগুলো যদি একটু সিস্টেমেটিক আনা যায়, আমার কথা হচ্ছে 2 মাসের জায়গায় 6 মাস লাগুক, কিন্তু একটা দীর্ঘমেয়াদী সিস্টেমে আনা হোক। ওই কতিপয় ধরেন 2 দিনের জন্য একটা অভিযান চালাবে, এরপর আবার বসবে, এগুলো করে আসলে কোনো লাভ হবে না। সুবিধা পেতে হলে একটু দীর্ঘমেয়াদী প্রয়োজনে সময় নিয়ে পরিকল্পনা করে কাজগুলো করলে মনে হয় ভালো হবে।